চেঞ্জ সিলেবাস অনুযায়ী আমরা আজকে নিউটনিয়ান মেকানিক্স শুরু করব। এটা হচ্ছে প্রথম পত্রের চতুর্থ অধ্যায় P1C4। চলতরিৎ শুরু করার কথা ছিল, চলতরিৎটা কৌশিক স্যারই পড়াবেন। আজকে আমরা নিউটনীয় বলবিদ্যা যেটা সেটা শুরু করব বলতে 9-10 যা পড়ছিলাম এগুলো একটু দেখব। আগামী দিন থেকে প্রবলেম সলভিং শুরু হবে। ওকে, তাহলে বরাবরের মতো 9-10 কি ছিল সেগুলো আমি প্রথমে দেখাই দিই, তারপরে ইন্টারমিডিয়েটে নতুন কি শিখবো এই। তাহলে এখন শুরু করে দেই আমরা। আমাদের আজকের অধ্যায় নাম নিউটনীয় বলবিদ্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিউটনীয় বলবিদ্যা। তো এই অধ্যায়ের সাথে তোমরা 9-10 যে বল অধ্যায়টা পড়ছিলাম, তৃতীয় অধ্যায় ছিল 9-10 তোমাদের তৃতীয় অধ্যায় ফিজিক্সের তৃতীয় অধ্যায় যেটা ছিল সেটা মিল আছে, ওই বেসিকটা কাজে লাগবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা ওখানে কি কি পড়ছিলা জানো সবাই, তারপরে একটু মনে করে দিচ্ছি। একদম শুরুতেই পড়ছিলা বলের সংজ্ঞা, বলের সংজ্ঞাগত ধারণা, বল কাকে বলে এটা পড়ছিলাম। সাধারণভাবে আমরা যেটাকে ঠেলা বা ধাক্কা বা টান বলি সেটা বিজ্ঞানের ভাষায় বল। টান, ঠেলা, ধাক্কা এসব ছিল বল। বলের একটা স্পেশাল সংজ্ঞা ছিল, সেটা মনে আছে নিশ্চয়ই সবার। তো তারপর আমরা পড়ছিলাম বলের প্রকারভেদ, বিভিন্ন ভাবে প্রকারভেদ পড়ছিলাম। ওই যে সাম্য বল, অসাম্য বল, স্পর্শ বল, অস্পর্শ বল, ওগুলো আমরা পড়তেছি না। আমরা মূলত মৌলিক বল, মৌলিক যে 4 ধরনের বল আছে সেই প্রকারভেদটাকে এখানে একটু গুরুত্ব দিব। হ্যাঁ, পুরো পেয়েছি, মাঠে ছিল। তো 4 ধরনের মৌলিক বল তোমরা পড়ছিলা, 4 প্রকারের মৌলিক বল। আমরা হয়তো একটু আলোচনা করব যে মহাকর্ষ বল কাকে বলে, এটা কিরকম বল, কতটুকু অঞ্চল জুড়ে কাজ করে। মহাকর্ষ বল ছাড়া আমরা তড়িৎচুম্বক বল সম্পর্কে জানছিলাম, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, 4 ধরনের মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই সম্পর্কে আরো একটু পড়বো আমরা। আজকে শুধু নামগুলো একটু দেখি কি পড়ছিলাম আর নতুন কি পড়বো। ওকে, তো যখন বলের প্রকারভেদ পড়া শেষে আমরা পড়েছিলাম নিউটনের গতির 3টা সূত্র, 3টা গতি সূত্র পড়ছিলাম। সবার মনে আসছে নিশ্চয়ই? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এরকম আকারে পড়ছিলাম। প্রথম সূত্র ছিল জড়তার সূত্র, ওইখান থেকে আমরা জড়তার সংজ্ঞা পাইছিলাম যে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এরকম। দ্বিতীয় সূত্র পড়ছিলাম যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এই যে বিখ্যাত যে সমীকরণটা F=ma, এরকম শিখছিলাম। তারপরে 3 নাম্বার যে সূত্রটা শিখছিলাম সবার মনে আছে নিশ্চয়ই? আমি যা লিখবো সবকিছু নোট ডাউন না করলে ভুলে যাবা, কিন্তু বোর্ডে যা লিখি অন্তত এইটুকু সবাই লিখতে হবে। হ্যাঁ, ভালো লাগলেও লিখতে হবে, না লাগলেও লিখতে হবে, তুমি বিপদে পড়বা। 3 নম্বর সূত্রটা ছিল ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়ক, প্রতিক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যদি ধাক্কা দাও কোনো কিছুকে, ওই বস্তুটাও তোমাকে
সমান এবং বিপরীতমুখী বলে ধাক্কা দিবে। তুমি যদি F1 বলে কোনো বস্তুকে ধাক্কা দাও, ওই বস্তুটা F2 বলে ধাক্কা দিবে, কিন্তু দিকটা হবে বিপরীত। বল যেহেতু একটা ভেক্টর রাশি, আমরা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করেছিলাম। ওকে, তারপরে আমরা ঘর্ষণ সম্পর্কে পড়েছিলাম। ঘর্ষণ, তো ঘর্ষণের ক্ষেত্রে আসলে আমরা খুব বেশি পড়ি নাই। বলছিলাম যে এরকম একটা সংজ্ঞা পড়েছিলাম, বস্তুর গতির বিপরীতে যে বাধা বল কাজ করে, বস্তুর গতির বিপরীতে যে বাধা বল কাজ করে, মানে ঘর্ষণ মানে বাধা বল, এরকম পড়েছিলাম। মানে তুমি যেদিকে যাবা সেদিকেই সে বাধা দিবে, ডান দিকে যাবা বাধা দিবে, বাম দিকে যাবা বাধা দিবে, উপরের দিকে যাবা তবুও বাধা দিবে, নিচের দিকে গেলেও বাধা দিবে। তো বাধা বল হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল বের করার একটা সমীকরণ শিখছিলাম, আমাদের মনে আছে নিশ্চয়ই, F ইকুয়াল মিউ ডাব্লু। এটা হচ্ছে ঘর্ষণ বল স্মল f, মিউ হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক, ডাব্লু হচ্ছে ওজন mg। এগুলো একটু মনে করে দিচ্ছি, আগামী দিন যখন প্রবলেম সলভ করব তখন যেন কেউ আটকে না যাও। আমরা জানি মিউ এর মান সবসময় একের চাইতে ছোট হয়, মিউ সবসময় কি হবে, একের চাইতে ছোট হবে, একের বেশি হবে না। তো একটা বোর্ড পরীক্ষা এরকম হয়েছিল যে মিউ এর মান একের চাইতে বেশি দেখাচ্ছিল। তো এই ক্ষেত্রে তোমার বুঝে যেতে হবে, যদি 4 দিয়ে ফেললে তাহলে তুমি বুঝবা যে আসলে 0.4 হবে, এই দশমিকটা প্রিন্টিং মিস্টেক। তুমি যদি একটু না বুঝো তাহলে প্রবলেম সলভ করবা, দেখতে খুব বাজে দেখা যাবে যে তুমি একটা মানে ফিজিক্স সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই, ভিতরে ঢুকোই নাই, এরকম মনে হবে আর কি। তারপরে ছিল সংঘর্ষ। ওই যে একটা V1 এর সমীকরণ ছিল, V2 এর একটা সমীকরণ ছিল, বড় একটা সমীকরণ ছিল, মনে আছে সবার নিশ্চয়ই, সংঘর্ষ। আচ্ছা, যারা নাম ছাড়া এন্টার করছো, নাম রোল ছাড়া বা ঠিক মতো নাম রোল লিখো নাই, নাম রোল লিখে তো আমি, তোমরা তো সবাই রেহনুমা মুদিব, রোলটা লিখে দাও। ওকে, সংঘর্ষ সম্পর্কে তোমরা পড়ছিলা, সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ, এসব সম্পর্কে পড়ছিলা। সংঘর্ষের আগের শক্তি, সংঘর্ষের পরের শক্তি, সংঘর্ষ দুই প্রকার, এটা পড়ছিলা। একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক আজকে পড়া ধরতেছি না, এগুলা আমি কি কি তোমাদের কাছ থেকে চাচ্ছি এগুলো একটা লিস্ট দিতেছি, আগামী ক্লাসে এগুলো যেন সবাই একটু মনে করে আসে। হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। এরকম দুই ধরনের সংঘর্ষ করছিলাম। স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমরা হিসাব করতে পারি, অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমাদের হিসাবটা জটিল, আমরা এটা করি না। ওকে, এবার আরো পড়ছিলাম পুলি সম্পর্কিত কিছু ম্যাথ। পুলির দুই পাশে দুইটা বস্তুকে ঝুলাইয়া দিলে ত্বরণ কত হবে, পুলি বা কপিকল সম্পর্কিত কিছু হিসাব করছিলাম। কপিকল খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইন্টারমিডিয়েটে এই টপিকটা নাই বললেই চলে, তারপরেও একটু মনে করার চেষ্টা করবা। আর ছিল মহাকর্ষ বলের সমীকরণটা, F ইকুয়াল জি এম এম ডিভাইডেড বাই ভি স্কয়ার। এখানে জি ছিল সার্বজনীন ধ্রুবক, এম হচ্ছে বড় বস্তুটার ভর, স্মল এম ছোট বস্তুটার ভর, আর ডি হচ্ছে M1 আর M2 এর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বস্তুর কেন্দ্রের দূরত্ব, দুইটা বস্তুর কেন্দ্রের দূরত্ব ডি ছিল। এটা ছিল। আবার তোমরা জি নির্ণয়ের সমীকরণ শিখছিলা, অভিকর্ষ ত্বরণ, জি ইকুয়াল জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এরকম শিখছিলা। আর এটাও পড়ছিলা যে জি এর মান পরিবর্তিত হয়, উচ্চতার সাথে সাথে জি এর মান পরিবর্তিত হয়। উচ্চতা যদি বেড়ে যায় তাহলে জি এর মানটা এরকম করে আর প্লাস এইচ
আর এর সাথে কত উচ্চতায় আমরা জি মাপতেছি সেটা দিয়ে যোগ করে ভাগ করতে হতো, তখন জিটা একটু পরিবর্তন হয়ে যেত। পরিবর্তনকে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করি, জি প্রাইম। মনে আছে নিশ্চয় সবার? আরো নতুন কিছু করবো আমরা। ওকে, এবার হচ্ছে নতুন বিষয়গুলো সবাই আশা করি নোট ডাউন করছো। আমি আবার আগের পেজগুলোতে যাচ্ছি, কোথায় কোথায় এর সাথে একটু করে অ্যাড হয়েছে সেটা দেখাই দিচ্ছি, আর কোথায় কোথায় বেশি অ্যাড হচ্ছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগের হিসাব করছিলাম। ভরবেগ এটা সংরক্ষণশীল। ভরবেগ সবসময় সংরক্ষণশীল। সংরক্ষণশীল বলতে সংঘর্ষের আগে বা ঘটনার আগের ভরবেগ আর ঘটনার পরের ভরবেগ সমান থাকবে, সব সময়ের জন্যই সত্য, 100% ক্ষেত্রে সত্য। ওকে, এবার আমরা নতুন কি কি পড়বো আগের পড়ার সাথে সাথে সেটা একটু বলি। আচ্ছা, বল এটুকুই পড়বো, বলের প্রকারভেদ এটুকুই পড়বো। বিভিন্ন যে 4 প্রকারের বল আছে, বলগুলো সৃষ্টির যে কারণ এটা সম্পর্কে একটু বলে দেব। বলো। মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির কারণ সম্পর্কে একটু বলে দেবো, সামান্য একটু। তাহলে এই পৃষ্ঠাতে এইটুকু শেষ। গতিসূত্রের ক্ষেত্রে নতুন কিছু পড়বো না, তবে এই যে F = ma, এই সমীকরণের এফটা কি সেটা একটু ডিটেইলসে পড়বো। আচ্ছা, কেউ কি বলতে পারবা যে এই সমীকরণের এফ মানে আসলে কি? না পারলে আমি বল। বল বল তো অবশ্যই, এখন তো ইন্টারমিডিয়েট প্রাইম ডিটেইলসে বলবা। হ্যাঁ, মনিরা বলো। কার্যকর বল স্যার। mx ওই সূত্রের সাথে মিলায় y হবে। আচ্ছা, আর কেউ বলতে পারবা এফ সম্পর্কে আরেকটু স্পষ্ট করে? স্যার কার্যকর বল। কে বলছে এটা? ফাহমিদা না? ওকে স্যার আমি ফাহমিদা জাহান। আচ্ছা, ঠিক আছে, 308। এই বলটা আসলে আমাদের 9-10-এও ছিল, বলা ছিল। এই বলটা কিন্তু শুধু বল না, এটা হচ্ছে কার্যকর বল, প্রযুক্ত বল না, এটা হচ্ছে কার্যকর বল। মনে করো তুমি ওয়ালের মধ্যে বল প্রয়োগ করলা, তাহলে কি ত্বরণ হবে? হবে না তো, কারণ তখন কার্যকর বল শূন্য হয়ে যাবে। ওয়ালকে তুমি সরাইতে যখন পারবা না, যতক্ষণ পর্যন্ত সরাইতে না পারবা তখন আসলে কোনো বলই কাজে দিবে না, তখন কার্যকর বল কিন্তু শূন্য থাকবে। এটা এখন ইন্টারমিডিয়েটে মাথায় রাখতে হবে যে কার্যকর বলটা কত। এফ মানে হচ্ছে কার্যকর বল। আমরা ইন্টারমিডিয়েটে এই সমীকরণটাকে এইভাবে পড়ব, সামেশন অফ এফ ইকুয়াল এম এ, মানে বলগুলোর যোগফল ইকুয়াল ভর ইনটু ত্বরণ, এইভাবে পড়ব। ঠিক আছে? ওকে, তোমরা অবশ্যই অলরেডি পড়ছো যে যখন ঘর্ষণ বল কাজ করে তখন এরকম করে পড়ছিলা, যদি ঘর্ষণ বল কাজ করে তখন ঘর্ষণ বলটাকে বিয়োগ করে দিয়ে এইভাবে লিখছিলা। এটা আসলে এই সামেশনটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে সামেশন এরকমই, যদি যেহেতু ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে এই জন্য সবসময় বিয়োগ হয়ে যায়। এরকম তোমরা করেছো অলরেডি, পরিচিত। ওকে, এবার ঘর্ষণ বলের ক্ষেত্রে আমাদের অনেক আলোচনা আছে। আমরা আগে বস্তুর গতি শুধুমাত্র সমতলের ক্ষেত্রেই সাধারণত চিন্তা করেছি, সমতলে অথবা উপরে নিচে। এখন যদি একটু হেলানো তল হয় তাহলে ঘর্ষণ বলের হিসাবটা একটু চেঞ্জ হয়ে যায়, ঘর্ষণ বলের হিসাবটা চেঞ্জ হয়ে যাবে, আবার অভিকর্ষ ত্বরণও চেঞ্জ হয়ে যাবে। আমাদের মূলত সমস্ত হিসাব যে কোনো ধরনের তলের ক্ষেত্রে করতে পারতে হবে। সমতল হইতে পারে, একটু বাঁকা একটা তল হইতে পারে, উপরে নিচে হইতে পারে, আমরা এটা শিখে ফেলবো। ঠিক আছে, ঘর্ষণ নিয়ে আমাদের এ অধ্যায়ে অনেক কাজ আছে।
ওকে, এবার হচ্ছে সংঘর্ষের ক্ষেত্রে নোট ডাউন করবে, কিন্তু সংঘর্ষের ক্ষেত্রে আমরা 9-10-এ একমাত্রিক সংঘর্ষ দেখছি। একমাত্রিক সংঘর্ষ বলতে কোন একটা বস্তু আরেকটা বস্তু সামনে থেকে বা পিছন থেকে আসতেছে, সামনে থেকে বা পিছন থেকে আসতেছে, মুখোমুখি সংঘর্ষ অথবা পিছন থেকে এসে ধাক্কা দিয়েছে, শুধুমাত্র এরকমই করছি। কিন্তু এখানে আমরা তোমাদের বইতে অবশ্যই সাধারণত প্রসারের বইতে নাই, আমি দেখাবো তারপরও, যদি সামনাসামনি অথবা পেছন থেকে না আসে, অন্যভাবে যদি আসে, সংঘর্ষটা যদি অন্যভাবে হয়, অন্যভাবে হয় বলতে কি, একটা বস্তু এদিক থেকে আসতেছে আরেকটা বস্তু এদিক থেকে আসতেছে, তাহলে একটা সময় যায় এখানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা হচ্ছে দ্বিমাত্রিক সংঘর্ষ। দ্বিমাত্রিক সংঘর্ষ এটা খুবই অল্প করবো আমরা, ভেক্টর যেহেতু পারো তাহলে দ্বিমাত্রিক সংঘর্ষ কোনো বিষয় না, খুবই ইজি। ওকে, পুলির ক্ষেত্রে ওইরকম আলোচনা করা হবে না। মহাকর্ষ এটা যে কৌশিক স্যার যে পড়াইতেছে ওইখানে চলে গেছে, G=GM এটাও মহাকর্ষ অধ্যায়ে চলে গেছে, আলোচনা নাই। এটুকু মহাকর্ষ অধ্যায়ে চলে গেছে আমাদের, নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে আলোচনা নাই। ওকে, ভরবেগ সম্পর্কে তো মানে সব জায়গায় ভরবেগের সংরক্ষণশীলতা আমাদের কাজে লাগাইতে হবে আর কি, যেহেতু এটা সবসময় সত্য। শক্তি সংরক্ষণশীল নাও হতে পারে, কিন্তু ভরবেগের ক্ষেত্রে আমরা নিশ্চিত এটা সংরক্ষণশীল। ওকে, এবার হচ্ছে গতি সূত্র সম্পর্কে একটা কথা বলতে ভুলে গেছি, প্রথম ক্লাসের দিকে আমি বলছিলাম আমরা যে গতি সূত্রগুলো শিখছিলাম, এই গতি সূত্রগুলোর সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা সীমাবদ্ধতা লিমিটেশন থাকবে, যে কোনো কিছুরই লিমিটেশন থাকবে। একটা সূত্র দিয়ে সারা দুনিয়ার সমস্ত কিছুকে তুমি ব্যাখ্যা করতে পারবে না। তো নিউটনের গতিসূত্রের এরকম সীমাবদ্ধতা রয়েছে, তোমরা দেখছো অলরেডি। কৌশিক স্যার যখন পড়াইছে ইয়েতে স্থির তড়িতে পড়াইছে, ওইখানে গতিসূত্রগুলো কাজে দেয় নাই। তড়িতের আধানের যে গতি, এটা কিন্তু তখন আমাদের নিউটনের গতিসূত্র দিয়ে হিসাব করা যাবে না। আবার মনে করো উপর থেকে, ঝর্ণার উপর থেকে কোনো একটা বস্তু পড়তেছে, তো তখন পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো এটা আমরা ব্যবহার করতে কিন্তু পারবো না। ওই অনুযায়ী যদি পড়তো তাহলে বৃষ্টির পানিতে তোমার শরীর ছিদ্র হয়ে যেত, তার মানে তখন আসলে গতিসূত্রটা কাজ করে না, পড়ন্ত বস্তুর সূত্রটা কাজ করে না। আবার যখন বস্তুর গতি অনেক বেশি হয়ে যাবে, মানে সাধারণ গতির মতো না, সাধারণ গতি আমাদের গাড়ির গতি কত, 50 কিলোমিটার বা 60 কিলোমিটার পার আওয়ার, যদি এরকম হয়ে যায় আলোর গতির কাছাকাছি হয়ে যায়, আলোর গতিকে আমরা সি দিয়ে প্রকাশ করি জানো, কোনো বস্তুর গতি যদি আলোর গতির কাছাকাছি চলে যায় তখন আর আমাদের এই গতিসূত্রগুলো কাজ করবে না। আবার বস্তু যদি ভরহীন হয়ে যায়, তোমরা জানো আলো বা তড়িৎচুম্বকীয় যে কোনো তরঙ্গ ভরহীন, তখনও আমাদের গতিসূত্রগুলো কাজ করবে না। ঠিক আছে, তাপের প্রবাহের ক্ষেত্রে, তাপ গতিবিদ্যা আমরা কখনো গতিসূত্র ব্যবহার করি নাই, তাপের প্রবাহের ক্ষেত্রেও আমাদের নিউটনের যে গতিসূত্রগুলো আছে বা নিউটনীয় যে বলবিদ্যা পুরোটাই কাজ করে না। এটা হলো গতিসূত্রের সীমাবদ্ধতা। ওকে, ওর জন্য আলাদা সমাধান আছে, ওটা আমরা পড়ছি অলরেডি, আরো পড়বো। ওকে, এবার হচ্ছে নতুন একদম কি কি নতুন এখানে পড়বো আমরা এই অধ্যায়ে। গত অধ্যায়ে গতিবিদ্যা অধ্যায়ে আমরা কৌণিক গতি সম্পর্কে পড়ছিলাম। কৌণিক গতি, তোমরা মনে করো না যে গতিবিদ্যা অধ্যায়টা তোমাদের হিসাব থেকে, সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, কারণে বাদ কিন্তু না। এই অধ্যায়ে গতিবিদ্যার সবকিছুই আছে। আবার হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 9-এও কিন্তু এই গতিবিদ্যা আছে, সমতলে চলমান কণার গতি, প্রজেক্টাইল, প্রাণস্টার সম্পর্কে সবকিছু আছে, নিউটনীয় গতিবিদ্যা সবকিছু আছে। ঠিক আছে, তো গতিবিদ্যা সব জায়গায় কাজে লাগবে, আসলে সিলেবাসের মধ্যে আছে। মনে হতে পারে যে বাদ দিচ্ছে, ছোট করছে, আসলে বাদ দেওয়া হয় না। ওকে, কৌণিক গতির ক্ষেত্রে আমরা নতুন যেটা শিখবো, আগে যেটা শিখছি তো শিখছি, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ এসব শিখছিলাম। ওকে, তো এখন আমরা যেটা শিখবো ভরবেগের ক্ষেত্রে, যেটা আগে শিখছি সেটা হইলো রৈখিক ভরবেগ। আমরা এখানে কৌণিক ভরবেগ শিখবো, কৌণিক ভরবেগ। তো রৈখিক ভরবেগ যেরকম সংরক্ষণশীল, কৌণিক ভরবেগটাও সেরকম
সংরক্ষণশীল একটা বিষয়। সংরক্ষণশীল মানে হচ্ছে ঘটনার আগে, কোন একটা ঘটনার আগে যে কৌণিক ভরবেগ, ঘটনার পরের কৌণিক ভরবেগ সমান থাকবে সব সময়। ওকে, রৈখিক গতির ক্ষেত্রে কোনো বস্তুর গতির পরিবর্তন করার জন্য আমরা বল ব্যবহার করি, কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে আমরা নতুন একটা রাশি শিখবো, সেটা হচ্ছে টর্ক। রৈখিক গতির ক্ষেত্রে বল যেরকম ভূমিকা পালন করে বস্তুর গতির পরিবর্তন করতে, মানে কোনো বস্তুর গতির পরিবর্তন করতে চাও, গতি বাড়াইতে চাও, কমাইতে চাও, তাহলে বল প্রয়োগ করতে হয়। আর কৌণিক গতির ক্ষেত্রে তোমার ফ্যানের ঘূর্ণন গতি বাড়াইতে চাও বা কমাইতে চাও, তাহলে তোমাকে টর্ক প্রয়োগ করতে হবে। তখন আমরা এই রাশিটাকে বলবো টর্ক। শিখবো আমরা কৌণিক গতির জন্য স্পেশাল। ওকে, টিচারদের পছন্দ আসলে এই কৌণিক অংশটুকু। তারপরে আমরা তো আগের অধ্যায়ে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল, মানে কেন্দ্রমুখী ত্বরণ পড়ছিলাম, অবশ্যই বল পড়ি নাই। কেন্দ্রমুখী ত্বরণ পড়ছিলাম, যে যেখানে ত্বরণ আছে সেখানে বল থাকবে। তো এখানে এই অধ্যায়ের কেন্দ্রমুখী বল খুব ইম্পর্টেন্ট। তো কেন্দ্রমুখী বল এর হিসাব টিচারদের খুবই পছন্দ। কেন্দ্রমুখী বল পড়ব, কেন্দ্র বিমুখী বল পড়ব। ওকে, এইখান থেকে আমাদের টিচারদের সবচেয়ে পছন্দের প্রশ্ন হচ্ছে, খুবই সহজ যদি প্রশ্ন করতে চাই তাহলে সবচেয়ে সহজ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা যখন হাইওয়েতে চলি, হাইওয়েতে যদি এরকম বাঁকা থাকে, যারা বাসে চলো, যদি কোনো জায়গায় এরকম একটু টার্ন থাকে, তখন দেখবা যে ভেতরের দিকটা একটু নিচু, বাইরের দিকটা একটু উঁচু। যারা খেয়াল করছো আর কি, অবশ্যই খেয়াল করছো, বাইরের দিকটা একটু উঁচু। এটা কেন থাকে? এটা হচ্ছে ওই কেন্দ্রমুখী বলের জন্য। এটা কতটুকু হবে, এখানে স্পিড লিমিট লেখা থাকে, দেখবা যে যেখানে একটু বাঁকা আছে ওইখানে স্পিড লিমিটের একটা বোর্ড দেয়া আছে যে 40 কিলোমিটার পার আওয়ার। 40 কিলোমিটার পার আওয়ার, এর বেশি যদি তুমি এর বেশি গতিতে যাও তাহলে তুমি উল্টে যাবা। ঠিক আছে, টিচারদের এটা খুবই পছন্দ। আবার যারা এইরকম হাইওয়ে দেখো নাই, তারা রেসিং যদি দেখে থাকো, রেসিং এর সময় দেখবা যে বাইকগুলো বাঁকা হয়ে যাচ্ছে, বাইকগুলো একদম মাটির সাথে লেগে যাচ্ছে, যখন টার্ন নিচ্ছে তখন বাইকগুলো একদম বাঁকা হয়ে যাচ্ছে। এটা কারণ হচ্ছে এই কেন্দ্রমুখী বল। এটা আমরা ব্যাংকিং হিসেবে পড়বো, এই বাঁকা যেটুকু সেটাকে আমরা ব্যাংকিং বলি। ওকে, স্যার বলো। স্যার বলো। স্যার আপনি তো বললেন যে যদি 40 কিলোমিটার থাকে তাহলে আমাদের 40 কিলোমিটার বেগে যেতে হবে, এর বেশি গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি এর কম বেগে যাই আমরা তাহলে? কম বেগে গেলে তো সমস্যা নাই, এর চেয়ে বেশি বেগে গেলেই তুমি বেশি বেগে যাওয়া যাবে না? বেশিতে যাওয়া যাবে না, এর চেয়ে বেশি বেগে গেলেই তুমি রাস্তা থেকে ছিটকে পড়ে যাবে, আচ্ছা রাস্তার বাইরে চলে যাবে, উড়ে চলে যাবে। জি স্যার। ওকে, স্পিড লিমিট মানে হচ্ছে সর্বোচ্চ এত যাওয়া যাবে। এবার এটা হলো এই অধ্যায়ের, মানে টিচাররা যদি সহজে একটা প্রশ্ন করে দিতে চায় তাহলে এই অধ্যায় থেকে এই টপিক থেকে প্রশ্ন দিবে। আর সবচেয়ে কঠিনই বলা যায় ম্যাথমেটিক্যাল যে বিষয়টা এই অধ্যায়ের তোমাদের সবচেয়ে বেশি পীড়া দিবে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক আমরা বল অধ্যায়ে আগে থেকে জড়তা সম্পর্কে জানি, ওইটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে জড়তা। আর কৌণিক গতির ক্ষেত্রে যে জড়তা সেটা হচ্ছে জড়তার ভ্রামক। মানে জড়তার ভ্রামক মানে হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে একটা রাশি যেটা রৈখিক গতির ক্ষেত্রে ভরের মতো। রৈখিক গতির ক্ষেত্রে ভর যেরকম কাজ করে, ভর যেই ফাংশন গুলো করে, ভরের কারণে দেখা যায় যে গতি বাড়াইতে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, হালকা বস্তুকে অল্প বল প্রয়োগ করলেই বেশি তাড়িত করা যায়। কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক হিসাব করতে হবে, শুধু ভর হিসাব করলেই হবে না, জড়তার ভ্রামকটা আমাদের হিসাব করতে হবে। এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আচ্ছা, আমরা শিখে ফেলবো পরে। এখানে আমরা দুইটা উপপাদ্য পড়বো, দুইটা থিওরি, খুবই কাজের উপপাদ্য পড়বো। এটা নিয়ে অনেক ডিটেইলস পড়াশোনা হবে আশা করি।
আর এই অধ্যায়ে আরেকটা টপিক আছে, নিউটনের গতির তৃতীয় যে সূত্রটা, ওইটার একটা প্রয়োগ। বিভিন্ন ধরনের প্রয়োগ করব, এর মধ্যে একটা স্পেশাল করব হচ্ছে রকেটের গতি। রকেটের গতি খুব বেশি পড়বো না, অল্প কিছু সূত্র টুত্র পড়ে যে রকেটের গতিটা আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই, বাড়াতে চাইলে কি করতে হবে, কমাতে চাইলে কি করতে হবে। ঠিক আছে, ওকে। তা আমাদের এই অধ্যায়ে মূলত এইটুকুই পড়াশোনা টপিক। আর তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে গতি অধ্যায়টা অবশ্যই সবারই মাথায় থাকতে হবে, না হলে তুমি আগাতে পারবে না। এখন আমি তোমাদের একটু HW দিব, যেগুলো তোমরা এমনিতেই পারবা, ওইগুলো আর পড়াবো না। তোমরা সবাই তোমাদের বইটা খোলো। বইয়ের 265 পৃষ্ঠা, পেজ 265। এখানে গাণিতিক উদাহরণ 1 আছে, গাণিতিক উদাহরণ 1 আছে। একের মধ্যে দেখো বলছে যে যদি কোন একটা বস্তুর ওজন হয় 588 নিউটন, 588 নিউটন ওজনের বস্তুকে আমরা 0.7 মিটার পার সেকেন্ড স্কয়ারে তাড়িত করতে চাই। তাহলে কত বল প্রয়োগ করতে হবে, কত বল প্রয়োগ করতে হবে? এটা খুব সহজে তুমি পাবা, এটা খুব সহজে তুমি পাবা যে বস্তুটার ওজন দেয়া আছে আর ত্বরণ দেয়া আছে। এখন ত্বরণ দেয়া আছে মানে ত্বরণ এই ওজনের বস্তুতে এই ত্বরণ চাই, তাহলে কত বল প্রয়োগ করতে হবে সেটা চাইছে। এখন আমরা তো জানি F = ma, F = ma, m তো আমাদের দেয়া নাই, a দেয়া আছে অবশ্যই। m আসলে w থেকে বের করে নিতে হবে। আমরা জানি w = mg, তাহলে g এর মান 9.8 জানা আছে, ওইখান থেকে m এর মানটা বের হয়ে যাবে। তো m এর মানটা বের হয়ে গেলে এখানে বসিয়ে দিলেই কত বল প্রয়োগ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। এইভাবে তোমাদের HW হচ্ছে গাণিতিক উদাহরণ 4.2 ও তোমরা পারবা, 3 ও পারবা, 4, এইভাবে আমার ধারণা তোমরা 12 পর্যন্ত পারবা। সংঘর্ষের কিছু বিষয় আছে এখানে, ভরবেগের সংরক্ষণশীলতা, 12 পর্যন্ত পারবা। তো 12 পর্যন্ত করে ফেলো, আগামী দিনে আমরা এগুলো নিয়ে আর আলোচনা করব না। তাহলে তোমাদের HW তে যেটা প্রবলেম হবে সেটা গ্রুপে বলবা, যদি প্রবলেম না হয় সেটা বলার দরকার নেই, পরে তোমার খাতায় রাখো। তাহলে HW কোন পর্যন্ত দিলাম, HW দেখাইতে হবে না গ্রুপে। HW হচ্ছে গাণিতিক উদাহরণ 1 থেকে 12, প্রবলেম হলে গ্রুপে বলবা, তাছাড়া গ্রুপে বলার দরকার নাই। খাতা কিন্তু আমি দেখব, এখন আমি